স্বাগত ডিভিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আইন শৃঙ্খলা বাহিনী পাসপোর্ট আর বিআরটিএ আর ঘুষ না দিয়ে সেবা পায় না 77.2% পরিবার। মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023-এর প্রতিবেদনে এ তথ্য জানায় টিআইবি। 2023 সালে 10,902 কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি। এবং এর সাথে খুবই সম্পৃক্ত তো আরেকটা বিষয়, মূলত একই বার্তাটা, সেটা হচ্ছে তদারকির ঘাটতি। যারা সেবা প্রদানকারী তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন এবং তাদেরকে জবাবদিহিতার যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সেটার কারণে দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা বাড়তে থাকে। সেবা খাতের দুর্নীতি নিয়ে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি জাতীয় খানা জরিপ প্রকাশ করেছে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেসরকারি খাত আছে কিনা সেবা পাওয়ার ক্ষেত্রে, এবং আপনাদের কি কোনো জরিপে কোনো তথ্য আছে কিনা যে বেসরকারি খাতে আসলে সেবা পেতে কোন খাতটা আসলে বেসরকারি সেক্টরে বেশি দুর্নীতি হচ্ছে? এটা একটা প্রশ্ন। আরেকটা অবজারভেশন একটু জানতে চাই, আপনারা কি মনে করছেন বিগত সরকার সেবা খাতকে ডিজিটালাইজ করার চেষ্টা করেছে, এই ডিজিটালাইজ করার ফলে কি আসলে সেবা খাতের দুর্নীতিটা কমেছে, বা এটা কি কোনো ফলাফল কি, কোনো কনসিকুয়েন্স আছে কিনা, আপনাদের অবজারভেশনটা কি, বা জরিপে কি বিষয়টা এসেছে কিনা? ডিজিটালাইজেশনের কারণে যেটা আমি আগে একটু বলেছি ভাই, সেটা হচ্ছে যে সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এবং কিছু কিছু দৃষ্টান্ত দেখা যাচ্ছে, পরিমাপক দেখা যায় যে সুফল পাওয়া সম্ভব, কিন্তু সেটা পর্যাপ্ত মাপে হচ্ছে না, পর্যাপ্ত মাত্রায় হচ্ছে না। তার কারণ হচ্ছে এটা পরিপূর্ণ ডিজিটালাইজেশন হয়নি, আংশিক হওয়ার কারণে মিশ্র প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যার ফলে ওই যে সেবা গ্রহীতাকে ঠিকই হয়রানির শিকার হতে হয়। যদি পৃথিবীর বিভিন্ন দেশে যে সিস্টেম আছে, ডিজিটালাইজেশনের মূল বিষয়টা হচ্ছে সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী দুই পক্ষের মধ্যে কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকা যত বেশি বন্ধ করা যায়, নির্মূল করা যায়, তত বেশি দুর্নীতি নিয়ন্ত্রণ হবে। কিন্তু সেটা উদ্দেশ্যমূলকভাবেই হোক বা দক্ষতার ঘাটতির কারণে সেটাকে পরিপূর্ণ করা হয়নি, যে কারণে আমরা সুফল পাচ্ছি না। আর বেসরকারি খাতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে আমাদের তালিকাভুক্ত আছে বিমা, ব্যাংকিং এবং এনজিও যদি বেসরকারি খাত হিসেবে বিবেচনা করা যায়, এবং অন্যান্যের মধ্যে আছে এমএফএস, অনলাইন শপিং ইত্যাদি। ওয়াসাটাকেও বেসরকারি না, ওয়াসা তো সরকারি, কিন্তু খুবই অল্প স্বায়ত্তশাসিত কিছু অল্প সেবা। এই খাতগুলো আছে এবং এগুলো এখানে যে হারগুলো আছে সেটা চিহ্নিত কাজ তুলনামূলকভাবে সেবা গ্রহীতাদের তথ্য অনুযায়ী তুলনামূলকভাবে কম, দুর্নীতি শিকারের মাত্রাটা কম। আইনজীবী না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী 2রা জানুয়ারি বেলা 11টায় মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হওয়ার থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম নতুন শুনানি তারিখ নির্ধারণ করেন 2রা জানুয়ারি। এর আগে 26শে নভেম্বর জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে দুষ্কৃতকারীরা। এই ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে 3টি আলাদা মামলা হয়, তবে কোনো মামলায় আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যা মামলা সহ 5 মামলায় এখন পর্যন্ত 48 জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবীরা সবাই উপস্থিত ছিল, রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করা হয়েছে, আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না, আসেনি। আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আগামী 2/1/25 ইংরেজি তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এখানে তো কাউকে কোনো বাধা দেওয়া হয় নাই, বা কেউ আসলে তাকে বলা হয় না যে আপনি বলতে পারবেন না। এই ধরনের কোনো বক্তব্য আপনাদের কাছে আছে কিনা আমার জানা নাই। তবে আমি যতটুকু জানি, এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় মামলাটা কোর্টে উঠেছে, কোর্ট থেকে বারবার দেখা হয়েছে, আসামি পক্ষের কোনো লোক উপস্থিত ছিল না।
6 জানুয়ারি 2009 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা ও বিস্তারিত বিবরণ পাঠাতে বলেছে আইন মন্ত্রণালয়। বিশেষ করে 2014, 2018 এবং 2024 এই 3 জাতীয় নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার তথ্য চাওয়া হয়েছে। সোমবার সব জেলা পাবলিক প্রসিকিউটরদের বরাবর এক চিঠি দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য চলতি মাসের 17 তারিখের মধ্যে সলিসিটর অনুবিভাগ, আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বরাবর পাঠাতে হবে, যেখানে আদালতের নাম, মামলার নম্বর, নালিশকারীর নাম ও পরিচয়, মোট আসামির সংখ্যা, ঘটনার বর্ণনা, মামলা কোন ধারায় এবং মামলাটি কোন পর্যায়ে রয়েছে এসব তথ্য চাওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের সঙ্গে পুলিশ ছাত্র জনতার বৈঠক চলছে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিদ্যুৎ থেকেও এক ধরনের ব্যবসা পরিচালনা করে থাকি, কথাটা সম্পূর্ণ ভুল প্রচারণা করে মানুষকে ভুল বোঝানো হয়েছে। আমরা বৈধভাবে লাইন নিয়ে বাণিজ্যিক আকারে বিল দিয়ে আবাসিকের তুলনায় 2 গুণেরও বেশি টাকা দিয়ে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করে থাকি, নিয়মিতভাবে সেই টাকাগুলো দিয়ে থাকি। তাহলে আমরা কিভাবে অবৈধ হই? যদি বিদ্যুতের ঘাটতি হয়ে থাকে তাহলে প্রোডাক্টের চাহিদা থাকলে প্রোডাক্টের উৎপাদন বাড়ান, সদস্য বা যারা ক্রেতা আছে তাদেরকে কমানোর চেষ্টা করবেন না। আমি এখানে যানজটের আরেকটা কারণ হিসাবে আমাদের অটোরিকশাকে ধরা হয়, কিন্তু আমি রাজুক এবং বিআরটি এর একটা তথ্য অনুযায়ী আপনাদেরকে জানাতে চাই, বর্তমান রাস্তার 100 ভাগের 88 ভাগ রাস্তা ব্যক্তিগত গাড়ি দ্বারা বন্দী। মাত্র 12% রাস্তা আমরা 96 ভাগ লোক ব্যবহার করতে পারি। তাহলে কি অটোরিকশা যানজটের তৈরি করছে, নাকি আপনাদের ব্যক্তিগত গাড়িগুলো তৈরি করছে? যাদের ঘরে 5 জন, এমনও ঘর আছে যাদের 5 জন সদস্যের জন্য 5টা গাড়ি ব্যবহার হয়। আজকে দোষগুলো চলে আসে ব্যাটারি চালিত অটোরিকশার উপরে। দুর্ঘটনা কবলিত একটা ঝুঁকিপূর্ণ যান আমাদের এই অটোরিকশা। হ্যাঁ, এটা আমরা মানতে পারি। তার কারণ হলো এটা গঠনগতভাবে কিছুটা ব্রেকিং সিস্টেম এবং অন্যান্য ত্রুটি আছে। আপনারা সহযোগিতা করেন না আমাদেরকে। আমাদের এটা বুয়ের ধারে এবং একটা প্রতিষ্ঠিত এবং যেটা নির্ভরযোগ্য হয় এরকম একটা গাড়ির ব্যবস্থা আমাদেরকে করে দেন। কর্মসংস্থান বন্ধ না করে আপনারা ওইভাবেই করে দুর্ঘটনা কমে যাবে। আজকে যেখানে অন্যান্য যানবাহনের মাধ্যমে প্রতি বছর গড়ে 7,000 প্রাণহানি হয়, সেখানে গত 1 বছরে আমাদের এই অটোরিকশার প্রাণহানি মাত্র 13 জনের। তাহলে আমাদের পিছনে কেন লাগছে মানুষ, বা আমাদেরকে নিয়ে কেন এত সমালোচনা আমরা জানি না। অবৈধ বলা হচ্ছে আমাদেরকে, আমরা অবৈধভাবে তো কোনো কিছু আনি নাই। আমাদের বৈধ টাকা দিয়ে আমাদের এই ব্যবসা করা। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও পতাকার আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে এই হামলাকে বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত। এদিকে এই ঘটনাকে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা-দিল্লি সম্পর্ক। কয়েকদিন ধরে আগরতলা ও আশপাশের অঞ্চলে বিক্ষোভ মিছিল হচ্ছে। সীমান্ত সংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে যুব কংগ্রেসের তরফ থেকেও বিক্ষোভ হয়েছে। এরই জেরে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে চালানো হয় হামলা ভাঙচুর। হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে দেয়া হয় আগুন। এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আহ্বান জানিয়েছে দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের। এই হামলাকে ভিয়েনা কনভেনশন পরিপন্থী বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দূতাবাসে হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজধানী ছাড়াও খুলনা, ফেনী, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। খুলনা নগরীর শান্তিধাম মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। নগরীর শামসুর রহমান রোডে ভারতের সহকারী হাই কমিশনের সামনে দিয়ে নগরীর শহীদ হাদিস পার্কে চলে যায় মিছিলটি। এ সময় ভারতের সহকারী হাই কমিশনের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল করে বিক্ষুব্ধ জনতা। মিছিলটি শহরের বিভিন্ন স্থানে ঘুরে দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় হোটেল মালিকরা। সোমবার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন। তবে যারা এর আগে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন শুধু তাদের থাকতে দেয়া হবে। এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও বাংলাদেশ জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সাথেই থাকুন।